মৃত্যুর মিছিল। কুমিল্লার চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫, আহত অন্তত ১২। সাভারে রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব, অভিযোগেও মামলা নেয় না পুলিশ। মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলছে টিআইবি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। যুক্তরাষ্ট্রের বাজারে কমছে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি। ভিয়েতনামের দাপট, পাত্তা দিতে নারাজ ব্যবসায়ীরা। ৩ দিন পর আসছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। নদীর সাগরে মাছে দেখা নেই। বরিশালের মোকামে দাম আকাশচুম্বী, জেলেদের কপালে চিন্তার ভাঁজ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেছে অন্তত ৫ জনের। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখন উদ্ধার কাজ চলমান রয়েছে। সাভারে রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্বে ততস্থ সাধারণ মানুষ। আইনি জটিলতা এড়াতে স্বজনদের নামে সম্পদ গড়ে চলছেন রাজীব। রাজনীতির ছত্রছায়ায় জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক রাজীব। তার দুর্নীতির সহযোগী শ্যালক রুবেল বাবু, সহযোগী ট্যাপা জাকির, ছোট ভাই তেঁতুল ঝরার চেয়ারম্যান ফখরুল আলম সমরও কয়েকশো কোটি টাকার মালিক। মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকের 2য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সাভারের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ নিজের নামের পাশাপাশি গড়েছেন অন্যদের নামেও। আইনি জটিলতা এড়াতে রাজীব সম্পদের সাম্রাজ্য গড়েছেন শ্যালক রুবেল বাবু, ভাই জাহাঙ্গীর সমর, মামা ঠান্ডু মোল্লা ও ক্যাডার জাকিরের নামে। শ্যালক রুবেল 17 বছর আগেও গার্মেন্টসে চাকরি করতেন। রাজীবের শ্বশুর ও রুবেলের পিতাও ছিলেন সামান্য বেতনে একসময়ের ধলেশ্বরী ফ্যাক্টরির কর্মচারী। রাজীবের বদৌলতে 1 দশকে তারাও এখন গার্মেন্টস মালিক। দরিদ্র ছিল, কিন্তু 3 বেলা খাওয়ার যদি নেই। রুবেলের বাপায় তো ধলেশ্বরী মিলে একজন অফার আছে। আমার থেকে শুরু করে একবারে রপ্তানি পর্যন্ত সবগুলো তারা একইতে মাল নামায়। রুবেলের কয়েকশো কোটি টাকার সম্পদ রাজীবেরই। অভিযোগ আছে সাভার, উলাইল, গ্যান্ডায় কয়েকশো গার্মেন্টসের ঝুট ব্যবসার একচ্ছত্র মাফিয়া রাজীবের শ্যালক রুবেল ও বাবু, যেখান থেকে মাসে কোটি কোটি টাকা আয় করেন রাজীব, রুবেল ও বাবু। সাভার ব্যাংক টাউনে রয়েছে রাজীবের শ্যালক রুবেল ও বাবুর নামে শতাধিক ফ্ল্যাট। 15/1 টিউলিপ গার্ডেনে 3টি ফ্ল্যাট, 16/12 মায়েশা কর্টেজে 22টি ফ্ল্যাট, ব্যাংকটাউন 3 নম্বর রোডে 2টি বাড়িতে 21টি ফ্ল্যাট। মালিহা নামের এই বাড়িতে 3টি ফ্ল্যাট, যেখানে রুবেল নিজেই থাকেন। 10 নম্বর রোডে 11 কোটি টাকা মূল্যের 3টি প্লট। 3 নম্বর রোডের 6/1 জোড়া বিল্ডিংয়ে 42টি ফ্ল্যাট। ব্যাংকটাউনের এই টিনশেড মার্কেট দখল করে মাসে লাখ লাখ টাকা আয় করেন রুবেল। এই গরুর ফার্মটিও রুবেলের। এই পরিত্যক্ত বাড়িটিও দখলে নিয়েছেন রুবেল বাবু। সে হচ্ছে সাভারের একমাত্র ত্রাস। রাজীব এই জমিতে দখল করবে বা কি করবে, লোকজন ভয়ে সে এলাকা ছাইরে পালাই যায়। রাজীবের আরেক ডানহাত টেপা জাকির ওরফে মামা জাকির। দেশ বিদেশে রাজীবের বেশিরভাগ সম্পত্তি নাকি এই জাকিরের নামে। 50 ভরি স্বর্ণ সবসময় পরে ঘুরে বেড়ান জাকির। আত্মীয় না হয়েও রাজীবের রাজ রিয়েল এস্টেটের এমডি এই জাকির। শুধু তাই নয়, জাকির রাজীবের অনেক ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। 15 বছর আগেও জাকিরের পরিবার চালানো যেখানে দায় ছিল, সাভার জিরাবো ফুলপুর এলাকায় কয়েক একরের উপর গড়ে তোলা এই বিলাসী বাড়ি ও গরুর খামার চোখ বদলে দেবে। রাজীব সমরের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সব ব্যবসার কেশিয়ার হওয়ায় জাকিরের ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী। জাকির ভাইয়ের নাম দিলে মনে করে, বাংলা ভাইয়ের নাম দিলে মনে করে হাডু বলতে কাঁপে সবাই। নাম গেলে এই এলাকার কেউ আসবে না সামনে, যত ক্ষমতাশালী লোক জুট মুসলদেরাই খায়। সাভারের রাজনৈতিক ও প্রশাসনিক সব ক্ষমতা রাজীব পরিবারের দখলে। রাজীবের ছোট ভাই ফখরুল আলম সমর 2015 সাল থেকে 5 বছরের জন্য ছিলেন সাভার উপজেলার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রাসের কারণে রাজীব ও তার পরিবার এতটাই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা, জিডি কিছুই নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে।
রাজীব ও তার ভাই সমরের লাইসেন্সকৃত অস্ত্রের পাশাপাশি তার ক্যাডার বাহিনীরও রয়েছে অবৈধ অস্ত্র। সাভারের মাদক ব্যবসার নিয়ন্ত্রকও এই রাজীব পরিবার। সাভারে রাজীবের রয়েছে বিশাল এক হিংস্র ক্যাডার বাহিনী। তার আরেক অনুসারী এই আতিকও 7 বছরে 100 কোটি টাকার সম্পদ গড়েছেন সাভারে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রশাসন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালে 17 মে দীর্ঘ নির্বাসন শেষে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ফেরেন কন্যা শেখ হাসিনা। ঐক্যের প্রতীক হয়ে গ্রহণ করেন আওয়ামী লীগের নেতৃত্বভার। 21 বছর পর 1996 সালে তার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আগের 4 মেয়াদে 20 বছর, আর এখন পঞ্চমবারের মতো তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে। রাজনীতিবিদ আর বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানি ধারা থেকে ফিরিয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে অকুতোভয় ছুটছেন মুজিব তনয়া। জয় যাদবের রিপোর্ট। মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয় একটি গণতান্ত্রিক প্রগতিশীল সংবিধানের 4 মূল নীতির উপর ভিত্তি করে। কিন্তু 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা আর 3 নভেম্বর জেলখানায় 4 জাতীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে সংবিধানের সে পথ চলা রুদ্ধ হয়, চেপে বসে সামরিক শাসন। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগে তখন নানা মত ও নেতৃত্বের মেরুকরণ। এমন অবস্থায় 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি ঢাকার ইডেন হোটেলে দলের 13তম কাউন্সিল। পাল্টাপাল্টিতে কাউন্সিল ভেঙে পড়ার উপক্রম দেখা দেয়। সে সময়ই শেখ হাসিনার নাম প্রথম উচ্চারিত হয় আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। এরপর 17ই মে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ভারত থেকে ফিরে আসেন তিনি। শেখ হাসিনা যেদিন ফিরলেন সেদিন দুটি কথা মনে হয়েছিল। একটি হচ্ছে আওয়ামী লীগ হয়তো একত্রিত হবে, 2 তার নেতৃত্বে হয়তো এই পাকিস্তানের দিকে যে যাত্রা সেটা রুদ্ধ হবে, হলে বাংলাদেশটাকে হয়তো আমরা আবার ফিরে পাবো। রাজনীতিতে শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েছেন, জেল খেটেছেন। এর মধ্যেই হয়েছেন 5 বার সরকার প্রধান, আর টানা 4 দশকের বেশি সময় ধরে তিনি নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের। 81-তে জনতার সামনে যে মূল্যবোধ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সংগ্রামে তিনি এখনো আছেন। অত্যন্ত পিচ্ছিল পথে তার এগোতে হয়েছে। বারবার তার জীবনের ঝুঁকি এসেছে। 19 বার তাকে প্রাণনাশ করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। আর শেখ হাসিনার জন্য বাংলাদেশ একটি দেশ হিসাবে, আত্মমর্যাদাশীল দেশ হিসাবে পৃথিবীর বুকে দাঁড়াতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা ওই মুহূর্তে না আসলে আওয়ামী লীগ টুকরা টুকরা হয়ে যেত এবং অনেক দিন লাগতো সেই জোড়া নিতে। আর সবচেয়ে বড় কথা, আদর্শ বিচ্যুত হতো আওয়ামী লীগ। গণতন্ত্রের জন্য যে লড়াইটা আওয়ামী লীগ করে, সেই আদর্শ থেকে বিচ্যুত হতো। বিশ্লেষকরা বলছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার নেতৃত্ব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। মার্কিন বাজারে কয়েক বছর ধরে তৈরি পোশাক রফতানিকারক দেশ চীনের হিস্সা কমছে, বাড়ছে ভিয়েতনামের। বছরের প্রথম 3 মাসের রফতানিতে চীনের কাছাকাছি পৌঁছে গেছে ভিয়েতনাম। তৃতীয় শীর্ষ রফতানিকারক বাংলাদেশে তৈরি পোশাক রফতানি কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, ভিয়েতনাম মার্কিন বাজারে প্রবেশে যে শুল্ক সুবিধা পাচ্ছে তা বাংলাদেশ পাচ্ছে না। বিষয়টিকে খুব বড় করে দেখছেন না ব্যবসায়ী নেতারা। উৎপাদন ঠিক রাখতে কারখানাগুলোয় জ্বালানি সরবরাহ ঠিক রাখার তাগিদও দেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা।
যুক্তরাষ্ট্রের ভিয়েতনামের রপ্তানি যখন বাড়ছে তখন কমছে বাংলাদেশের। চলতি বছরের প্রথম 3 মাসে বাংলাদেশ $176 কোটি তৈরি পোশাক রপ্তানি করে মার্কিন মূল্যকে। এ রপ্তানি গেল বছরের একই সময়ের চেয়ে 17.68% কম। গেল বছর শেষে রপ্তানি কমার হার ছিল 25%। সেই হিসাবে বড় এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। অবশ্য ব্যবসায়ীরা বলছেন শুধু 3 মাস নয়, পুরো বছর শেষে বোঝা যাবে রপ্তানির চিত্র। আমি কখনো 3 মাসের ডেপার্টে মাল পাঠাই, কখনো 6 মাসের ডেপার্টে মাল পাঠাই। তো আমি মাল পাঠাইলাম, সে মনে করেন জানুয়ারি মাসে, আমার পেমেন্টটা আসলো জুন মাসে, কিন্তু আপনি হিসাব করলেন জানুয়ারি মাসেরটা। তো জানুয়ারি মাসের রপ্তানির হিসাব করে যদি এইভাবে হিসাব করা হয় তাহলে হয় না। আমাদের একটা বছরের, আমরা যে বছরে হিসাব করি ঠিক সেইভাবে যদি আমরা হিসাব করি তখন আমরা অ্যাকচুয়াল পিকচারটা পাই। ভিয়েতনামের রপ্তানি বৃদ্ধির কারণ হিসেবে অর্থনীতিবিদ হাসান এইচ মনসুর বলছেন, ভিয়েতনাম আমেরিকার বাজারে প্রবেশে যে শুল্ক সুবিধা পাচ্ছে তা বাংলাদেশ পাচ্ছে না। তো পিছিয়ে পড়ার মূল কারণটা কিন্তু দুটো আমি বলবো। একটা হচ্ছে যে ভিয়েতনাম হ্যাজ প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস টু ইউএস মার্কেট, ফলে তাদের ডিউটি সুবিধাটা তার পাচ্ছে, যেটা বাংলাদেশ পাচ্ছে না। আমরা জিএসপি সুবিধা পাচ্ছি না গার্মেন্টসের ক্ষেত্রে এবং কোনো পণ্যের ক্ষেত্রে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাতলে দেন কিছু পথ। লেবার ইস্যু আছে, এনভায়রনমেন্টাল ইস্যু আছে এবং ডেমোক্রেসি অ্যান্ড সিভিল রাইটস, সিভিল লিবার্টিজ, এই ইস্যুগুলো কিন্তু সেখানেও আছে। এগুলো আসবে আলোচনা যখন বসবে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে কীভাবে আমরা আমাদের প্রেফারেন্সিয়াল অ্যাক্সেসটাকে সিকিউর করতে পারি সেই বিষয়ে সরকারকে ভাবতে হবে। উৎপাদন ঠিক রাখতে কারখানাগুলোই জ্বালানি সরবরাহ ঠিক রাখার তাগিদও দেন সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। খুলনা সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 600 গাড়ি। যাত্রী ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা। ভুল বুঝাবুঝিকে পাশ কাটিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সংকট উত্তরণে বার্তা দিয়ে গেছেন ডোনাল্ড লু, এমনটা মনে করেন কূটনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে বাংলাদেশ কতটা সম্পৃক্ত করা যায় এবং বাংলাদেশের প্রয়োজনে সহায়তার আশ্বাসও দিয়ে গেছেন মার্কিন সহকারী এই পররাষ্ট্রমন্ত্রী। তবে সম্পর্ক কতদূর এগিয়ে নেবে তা নির্ভর করছে বাংলাদেশের উপরই, এমন মত কূটনীতি বিশ্লেষকদের। ফখরুল ইসলামের রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দুদিনের সফর ছিল ঢাকা ওয়াশিংটন সম্পর্কে ঘনিষ্ঠতা পুনঃপ্রতিষ্ঠার বার্তা। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে বাংলাদেশের শ্রমনীতি সংশোধন, দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে সহায়তা করার আশ্বাস ইতিবাচক। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর স্পষ্ট বার্তা দিয়েছেন ডোনাল্ড লু। তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী, আস্থার সংকট যেটা তৈরি হয়েছিল সেটা ওভারকাম করতে চায়। বাংলাদেশের যেহেতু একটা সামনের দিকে আপনার গ্র্যাজুয়েশনের ইস্যু আছে, তখন এমনিতেও কিন্তু আমাদের অনেক সংস্কার প্রয়োজন হবে, এখন বিনিয়োগের প্রয়োজন হবে। এই হার্ড ইস্যুগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য তাদের দিক থেকে তাদের একটা ইচ্ছা বা উদ্যোগ তারা নিতে আগ্রহী। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কঠিন বিষয়গুলো আলোচনার মাধ্যমে আস্থা ফেরানোর ইতিবাচক ইঙ্গিত দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে যে অতিরিক্ত যে অ্যাটেনশন তারা বাংলাদেশকে দিয়েছিল, তাতে একটা দুই দেশের সম্পর্কের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, সেই ঘাটতিটাকে পূরণ করে রিবিল্ড দি ট্রাস্ট। তো সেইটা তারা আস্থাকে আবার পুনর্গঠন করা, সেইটার জন্য তারা এই ভিজিট। বিশ্লেষকরা বলছেন, এই সফরের মধ্য দিয়ে চাপের সংস্কৃতি থেকে বেরিয়ে দুদেশের সম্পর্কে নতুন মোড় নেবে। তাদের দিক থেকে তারা সেই ভুল বোঝাবুঝি যদি বলেন সেটাকে বাইপাস করে তারা এগিয়ে যেতে আগ্রহী। আমি যদি সেখানে যেতে চাই, সামনে যাওয়া যাবে, আর যদি আমি না যেতে চাই তাহলে আগের যে নেগেটিভিটি ছিল সেখান থেকে বের হয়ে আসার যেহেতু চেষ্টা, যেভাবেই হোক চেষ্টা করা হয়েছে ওনাদের দিক থেকে, আবহটাকে ইতিবাচক রাখার চেষ্টা করা হয়েছে, যাতে দুই দেশের বন্ধুত্বকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সক্ষমতার সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন আশা কূটনীতি বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
নদীর সাগরে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় সরবরাহ সংকটে বরিশালে এখন আকাশচুম্বী ইলিশের দাম। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1650 থেকে 2800 টাকা পর্যন্ত। এতে একদিকে যেমন ক্রেতাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে, অন্যদিকে মাছ ধরা না পড়ায় বিপাকে জেলেরাও। এদিকে আগামী 20 মে থেকে সাগরে মাছ আহরণে নিষেধাজ্ঞা আসায় এই অঞ্চলে জেলেদের কপালে এখন চিন্তার ভাঁজ। সহকর্মী শফিক মুন্সির রিপোর্ট। ইলিশের প্রজনন সুরক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদ নদীতে বন্ধ ছিল মাছ শিকার। এদিকে আগামী 20 মে থেকে সাগরে মাছ ধরায় আসছে 65 দিনের নিষেধাজ্ঞা। গত বছর এ সময় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি মাছের বাজার বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তে প্রচুর ইলিশের সরবরাহ থাকলেও এবার চিত্র একেবারেই ভিন্ন। ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় এবার চড়া ইলিশের দাম। বাজার ঘুরে দেখা যায় 500 গ্রাম ওজনের ইলিশের কেজি 1670 টাকা, যা গত বছর ছিল 950 টাকা। গতবার 800 গ্রাম ওজনের ইলিশ 1200 টাকায় মিললেও এবার বিক্রি হচ্ছে 2350 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশে গুনতে হচ্ছে 2800 টাকা, যা গতবারের চেয়ে 1300 টাকা বেশি। ইলিশের এমন আকাশচুম্বী দামে ক্রয় ক্ষমতা হারিয়েছেন সাধারণ ক্রেতা, তাই খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। বিক্রেতার দাবি সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে বেশি দামে। কেমনে থাকবে সামর্থ্য? ওই মাছ যেতে চাই 1200 টাকা কেজি। অসম্ভব দাম, প্রচুর, মানে যে পরিমাণ মাছের যে আমদানি তার চেয়ে দাম অনেক বেশি। ইলিশ একেবারে নাই বললেই চলে, কোনো মাছ নদীতে পড়তেছে না এবং জেলেরা হাহাকার। 65 দিনের অভিযান, এটা তো আপনার ফিশিং যে আছে না জাহাজগুলো, ওইয়ের জন্য এটার সাথে আমাদের ফিশিং ট্রলারগুলো সরকার পেছাই দিয়েছে। এই টাইমে মনে করেন ইন্ডিয়ার মাছটা ধরে না, আমাদের এই বোটে পায় না। আসন্ন নিষেধাজ্ঞা ও জালে মাছ ধরা না পড়ায় চরম বিপাকে জেলেরা। তাপপ্রবাহ কমলে ইলিশ আহরণ বাড়বে বলছেন এ কর্মকর্তা। নদীতে পানি কম থাকার জন্য বা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার জন্য মাছের বৃদ্ধিটাও কম হয়েছে, মানে মাছ অস্বস্তিতে হয়েছে। তো সেই কারণে মাছের আনাগোনা কম এবং জেলেদের জালে ধরা পড়ছে কম। তো আমরা আশা করছি যে বৃষ্টি যদি আসে এবং নদীর প্রবাহটা যদি বাড়ে, তাহলে সাগর থেকে মাছ মাইগ্রেশন করে উপরে আসবে এবং জেলেদের জালে মাছ ধরা পড়বে। সারা দেশের 6টি ইলিশ অভয়াশ্রমের 5টি দক্ষিণাঞ্চলের নদ নদীতে। বরিশাল অঞ্চলের 4 লাখ জেলের মধ্যে 1,46,029 জন জেলে সমুদ্রে ইলিশ শিকারে নিয়োজিত বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজারে আগুন। গরমের অজুহাতে বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি, ডিম সহ সব ধরনের সবজির দাম। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে আমরা চলে যাচ্ছি হাতিরপুলে। সেখানে রয়েছেন সহকর্মী মাজহার, চট্টগ্রামে আছে সহকর্মী আজিম এবং জামালপুর আছে সহকর্মী মেহেদি হাসান। শুরুতে আমরা চলে যাচ্ছি মাজহারের কাছে। মাজহার, লাগামহীন নিত্যপণ্য ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর মিলছে কিনা, কি তথ্য রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিনে সকালে আমরা বাজারে এসে দেখলাম যে অন্যান্য গত কয়েকদিনের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে। একই সাথে নানা অজুহাতে কিন্তু সবজি সহ নানা ধরনের পণ্যের দাম বেড়েছে। আপনি যেমনটা বলছিলেন যে ব্রয়লার মুরগির দাম ইতিমধ্যে বেড়েছে, যে গত কয়েকদিনে ব্রয়লার মুরগির দাম 20 থেকে 40 টাকা বেড়েছে এবং একই সাথে গরমের অজুহাতে কিন্তু বেড়েছে ডিমের দামও। আপনি জানেন যে একটি ডিমের দাম 15 টাকা, যেটা সত্যি অকল্পনীয়। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে বাজারে যে হারে সবজি বা নানা পণ্যের দাম বেড়েছে সেটা তাদের জীবন ধারণ খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নের মানুষ আছে। আমরা নিম্নের মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে গত কয়েকদিনে নানা অজুহাতে যেভাবে বাজার বেড়েছে, এতে বাজারে এসে তাদেরকে এক ধরনের হতাশার মধ্যে পড়তে হচ্ছে। কারণ যেভাবে পণ্যের দাম বেড়েছে সেভাবে কিন্তু তার আয় বাড়ে নেই। অনেক সবজি কিন্তু সেঞ্চুরিও করে ফেলেছে। বেশিরভাগ সবজির বাজার হাফ সেঞ্চুরির মধ্যে আছে। যেমন আমি যদি আপনাকে বলি যে বেগুনের কেজি 80 থেকে 100 টাকা, যেটা সত্যি অকল্পনীয়। এবং আপনি পেঁপে, যেটা একটা সময় 10 থেকে 20 টাকা কেজি পাওয়া যেত, সেই পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে 90 টাকা। হাতিরপুল বাজার এখান থেকে কারওয়ান বাজারের দূরত্ব সর্বোচ্চ 1 থেকে 2 কিলোমিটার। এর মধ্যে কিন্তু হাতিরপুল বাজারের প্রত্যেকটা জিনিসই কারওয়ান বাজার থেকে 10 থেকে 15 টাকা বেশি। আমি যদি আপনাকে ব্রয়লার মুরগির কথা বলি, যে ব্রয়লার মুরগি 2 দিন আগেও 200 টাকা কেজি বিক্রি হয়েছিল, সেই ব্রয়লার কিন্তু 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিম, যেটা নিম্ন আর মানুষের সবচেয়ে ভালো, যেটা আমিষের চাহিদা পূরণ করে, সেই ডিমের দাম কিন্তু ভয়াবহ আকারে বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে কেন ওইসব জিনিসের দাম বাড়ছে। তারা বলছেন গরমে
ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো মারা যাচ্ছে এবং খাদ্য পণ্যের দাম বাড়তি, তারা মুরগি যে জিনিসগুলো খাওয়ান সেগুলোর দাম বেড়েছে, যার ফলে কিন্তু সবকিছুর দাম বেড়েছে। আমি যদি আপনাকে যে মানুষ নর্মালি আমিষের চাহিদা পূরণ করার হচ্ছে সবজির মাধ্যমে, সেই সবজির অবস্থা কিন্তু ভয়াবহ। ভরা মৌসুমে কিন্তু বেড়েছে আলু এবং পেঁয়াজের দাম। যে আলু বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় এবং বিশ্বের যতগুলো দেশে সবচেয়ে বেশি আলু এবং পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম। সেই পেঁয়াজ এবং আলুর দামও কিন্তু অনেক বেশি। আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 55 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, যেটা অন্যান্য বাজার থেকে হাতিরপুল বাজারে একটু বেশি। অর্থাৎ সব মিলিয়ে যে ধরনের পণ্যের যেভাবে বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে একই সাথে তারা বলছেন যে পণ্যের যেমন ঘাটতি আছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে সরকারের তদারকি অভাব। তারা যেটা বলছেন সরকার মাঝে মধ্যে লোক দেখানো তদারকি করে এবং আড়তদার যারা যেখানে অভিযান চালানোর দরকার সেই জায়গাগুলোতে তারা অভিযান চালাচ্ছে না এবং যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। অর্থাৎ যার ফলে কিন্তু সরকারের তদারকি এবং মনিটরিং অভাবে সবকিছু বাড়ছে, যার ফলে নাবিশ্বাস কিন্তু সাধারণ মানুষের জীবনে। তবে এই অবস্থা থেকে তারা পরিত্রাণ চান, তারা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চান, যেখানে পণ্যের দাম কমানো বলি তাদের সব উচিত বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিম। নাজিম, আপনি জানাবেন সেখানকার বাজারের সর্বশেষ অবস্থা। জি, আপনি যেমনটা বলছেন আসলে সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে যেখানে নিত্য পণ্যের বাজার রয়েছে সবগুলো দাম আসলে ঊর্ধ্বমুখী। কারণ আমরা সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি গত সপ্তাহে যেসব পণ্যের দাম ছিল একরকম সেটি এখন অন্তত ভিন্ন রকম। কারণ পাইকারি বাজারে পেঁয়াজ চলতেছে আপনার 58 থেকে 60 টাকা, সেটি খুচরা বাজারে এসে আসলে প্রতি কেজি পেঁয়াজ হচ্ছে 75 থেকে 80 টাকা। পাশাপাশি রসুন, আদা থেকে শুরু করে চাল, ডাল, চিনি, তেল, ডিম সবগুলো নিত্য পণ্যের আসলে দাম হু হু করে বাড়ছে। কারণ এসবের কারণে সাধারণ মানুষের মাঝে নাবিশ্বাস তৈরি হয়েছে। এখানে আমরা দেখেছি ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 55 টাকা। পাশাপাশি আলু 60 থেকে 65 টাকা এবং চিনি আসলে 115 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা দেখেছি। কারণ এখানকার যারা খুচরা বাজারের ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আসলে যারা পাইকারি বাজারের ব্যবসায়ীরা রয়েছেন তারা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে মূলত নিত্যপণ্য যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম আসলে বাড়াচ্ছে। সেই জন্য খুচরা বাজারে এসে এগুলোর দাম কয়েক গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তবে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যদি নিত্য পণ্যের যেসব পণ্য রয়েছে সেগুলো যদি লাগাম টেনে না ধরা না হয় তাহলে এগুলোর দাম আরো বাড়বে। কারণ এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে প্রতি সপ্তাহে আসলে প্রতি কেজি জিনিসের প্রতি 10 থেকে 15 টাকা, এমনকি আমরা দেখেছি প্রতি কেজি 20 থেকে 25 টাকা পর্যন্ত পণ্যের দামগুলি বেড়ে চলেছে। কারণ এগুলোর লাগাম তারা আসলে কেউ নেই বলে বলছেন যে ভোক্তারা। আমরা এই বিষয়ে এই মুহূর্তে চলে যাবো জামালপুর আমাদের সহকর্মী মেহেদির কাছে। মেহেদি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই গত কয়েকদিনের ব্যবধানে রৌদ্র যেমন অগ্নিমূর্তি ধারণ করেছে ঠিক তেমন কিন্তু জামালপুরের যে নিত্য পণ্যের বাজার সেটিও কিন্তু অগ্নিমূর্তি ধারণ করেছে। জামালপুরের কোনো একটি বাজারও আমরা কিন্তু ঘুরে পেলাম না যে 50 টাকার নিচে কোনো সবজি আছে। আমি একটু জানাতে চাই যে রোজার সময় যে মাছ এবং মাংসের দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো কমতির নাম নেই। 720 থেকে 750 টাকা দিয়ে মিলছে গরুর মাংস। সেই সাথে প্রতি কেজি মাছের দামও কিন্তু 50 থেকে 70 টাকা বেশি নেওয়া হচ্ছে। গত 2 সপ্তাহ আগে যে কাঁচামরিচ 40 টাকা বিক্রি হতো বিভিন্ন বাজারে সেটি কিন্তু কিনতে হচ্ছে 120 টাকা দিয়ে। আর জামালপুরের বেগুন যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, সারা বাংলাদেশের মানুষ যে বেগুন কিনতে পায় সেই বেগুন জামালপুরে কিনতে হচ্ছে 70 থেকে 80 টাকা দিয়ে। সবকিছু মিলে কিন্তু এক ধরনের সাধারণ ক্রেতাদেরকে নাবিশ্বাস চলছে। ক্রেতারা অভিযোগ করেছেন যে কোনো বাজার মনিটরিং না থাকার কারণেই কিন্তু এক এক বাজারে এক এক দাম নেওয়া হচ্ছে। যে এক বাজারে যে বেগুন 70 টাকায় মিলছে ঠিক তার 2 কিলোমিটার দূরে আর সেই বেগুনের কেজি প্রতি কিন্তু পাওয়া যাচ্ছে হচ্ছে 50 থেকে 60 টাকায়। সবকিছু মিলে এক ধরনের নাবিশ্বাস চলছে। ক্রেতারা বলছেন যে যদি বাজার মনিটরিং ঠিক মতন করা হয় তাহলেই শুধুমাত্র সম্ভব এই যে নিত্য পণ্যের বাজার সমন্বয় করতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাজিম এবং মাজহার আপনাদেরও। দর্শক, নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন সংবাদ সকাল। খুলনার সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 600 গাড়ি। এর মধ্যে রয়েছে অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। এসব ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা।
তাই এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। সহকর্মী নুর ইসলাম রকি জানাচ্ছেন বিস্তারিত। নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান এবং টার্মিনালে নিয়মিত ব্যবস্থা নিলেও সড়কে কোনোভাবেই বন্ধ হচ্ছে না ফিটনেসবিহীন গাড়ি চলাচল। এতে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা। বিআরটি এর তথ্য অনুযায়ী নগরী ও জেলার বিভিন্ন রুটে ফিটনেস ছাড়াই চলাচল করছে বাস, অটোরিকশা, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের অন্তত 6 শতাধিক যানবাহন। ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি যাত্রীদের। হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চলাচল বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ মোটর শ্রমিক ইউনিয়ন ও নিরাপদ সড়ক চাই সংগঠনের। ফিটনেস না হলে তো সমস্যা অনেক কিছু, দুর্ঘটনার সমস্যা। শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত দিতে কোনো মালিকের গাড়ি যদি কমপ্লিট না থাকে সেই ক্ষেত্রে আমরা সেই গাড়ি চালাবো না। সড়ক নিরাপত্তা যে আইন আছে সেই আইনের যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে সড়কে যেমন দুর্ঘটনা কমবে তেমনি মানুষ নিরাপদে ঘরে ফিরবে। তবে সড়কে ফিটনেসবিহীন গাড়ি নেই দাবি করে বাস মালিকরা বলছেন তাদের চাপে রাখতে বিআরটি এসব অভিযোগ তোলে। আদৌ ফিটনেসবিহীন কোনো গাড়ি আছে কিনা এটা আমার নলেজে নেই। এটা হয়তো বিআরটি ডিসি হিসেবে এক্সপেক্টার চাপ দেয়, উন্নত প্রশাসনের চাপ দেয়, এবার রোডে আসলে আপনার গাড়ি চেক করেন, অমুক করেন। আসলে ফিটনেসবিহীন কোনো গাড়ি নেই। ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে নগরীর প্রবেশ পথ সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট, মোবাইল কোর্ট, সাঁড়াশি অভিযান চালানোর কথা জানায় বিআরটিএ ও ট্রাফিক পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমরা গাড়ি কাগজপত্র চেক করছি, যে সমস্ত গাড়ির ফিটনেস পাচ্ছি না বা অন্যান্য কাগজপত্র ত্রুটি আছে সেই গাড়ির বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রায় 600-র মতো গাড়ি আছে ফিটনেসবিহীন আমাদের খুলনা জেলা মেট্রোতে। একটা মালিককে আমরা চিঠি দিয়েছি যাতে এরা ফিটনেসটা হালনাগাদ করে নেয়। যদিও আগামী 30 জুন পর্যন্ত বিনা জরিমানায় গাড়ির ফিটনেস ঠিক করে কাগজপত্র হালনাগাদে সুযোগ দিয়েছে সরকার। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। দর্শক, বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলোচনায় এই 6 দফা দাবি নিয়ে কথা বলতে যেই তিনি যতবার যেখানে মিটিং করেছেন সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বা বারবার মামলা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে 6 দফা দিলেন, মে মাসে তাকে গ্রেপ্তার করা হলো। এরপর রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা। জনগণ কিন্তু তারা এই অন্যায়টা মেনে নিতে পারেনি। তখন ছাত্র জনতার বিরাট আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়েই মিলিটারি ডিক্টেটর আইয়ুব খান বাধ্য হয় ওই মামলা তুলে নিতে এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে। 70 নির্বাচনে সমগ্র পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ, কিন্তু আইয়ুবের পতনের পর ইয়াহিয়া খান ক্ষমতা আসে, সে কিন্তু ক্ষমতা দেয়নি। জাতিপিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন। অভূতপূর্ব সে অসহযোগ আন্দোলন, যে নির্দেশনা 32 নম্বর বঙ্গবন্ধু ভবন থেকে যেত, সেই নির্দেশনায় এদেশের মানুষ মেনে নিতেন। 25শে মার্চ ইয়াহিয়া বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করে। এরই মাঝে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে আগামী যুদ্ধ কিভাবে হবে, আন্দোলন কিভাবে হবে এবং দেশের অর্থনীতি কী হবে, সমস্ত বিষয়গুলি কিন্তু সেখানে তিনি ব্যাখ্যা দেন। আমাদের ইতিহাস থেকে নিয়ে শুরু করে ভবিষ্যৎ করণীয় সেই নির্দেশনা দেন এবং যুদ্ধে সকল মানুষকে একত্রিত করার আহ্বান জানান এবং সেই আহ্বানেই জনগণ সাড়া দেয়। 25শে মার্চ যখন গণহত্যা শুরু হয়, জাতিপিতা 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা, সেই ইপিআর এখন যে বিজিবি তার ওয়্যারলেসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেয়। সংগ্রাম পরিষদের নেতাদের কাছে সেটা পৌঁছে দেয় সমস্ত পুলিশ স্টেশন থেকে পুলিশ বাহিনী। সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করি। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে যখন জাতিপিতা আসেন তখন দেশের অবস্থাটা কী ছিল? তখন বাংলাদেশের অর্থনীতি বলে কিছুই ছিল না, একটা বিধ্বস্ত দেশ। 1 টাকাও কারেন্সি নোট নেই, কোনো রিজার্ভ বলে কিছু ছিল না।
তারপর এই দেশটা ছিল সম্পূর্ণ রাস্তাঘাট, পুল, ব্রিজ সবই তো ধ্বংসপ্রাপ্ত। শূন্য হাতে যাত্রা শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যেখানে সেই সময় হিসাব করলে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় খুব বড় জোর 91 থেকে 97 মতো ছিল মার্কিন ডলার। যুদ্ধকালীন সময় দেশে কোনো ফসল উৎপাদন হয়নি, আর যেটুকু ছিল পাকিস্তানি হানাদা বাহিনী তা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। প্রচন্ড খাদ্যের অভাব, কারেন্সি নোট নেই, কোনো অর্থনীতি বলে আসলে তখন কিছুই ছিল না। ওই অবস্থার মধ্যে দিয়েও জাতির পিতা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যান। তিনি কিন্তু পরিকল্পনা কমিশন গঠন করেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, একদিকে সেই মুক্তিযুদ্ধে নির্যাতিত মা বোনদের পুনর্বাসন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, বিধবাদের আর্থিক সহায়তা করা থেকে শুরু করে সেই কাজগুলি যেমন করেছেন, অপরদিকে তিনি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেন। আপনারা কি একবার ভাবতে পারেন যে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটি বিধ্বস্ত দেশ, সেই দেশটিকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেন, যেটা জাতিসংঘ স্বীকৃতি দেয় মাত্র 3 বছর 7 মাসের মধ্যে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, এবং শ্রদ্ধা জানাই আমার 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি। 15 আগস্ট 1975 সাল জাতিপিতা চেয়েছিলেন এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা ভেঙে একটা নতুন সমাজ গড়তে, এবং এই যে ঔপনিবেশিক অথবা আধা ঔপনিবেশিক শক্তির সৃষ্টি করা যে প্রশাসনিক কাঠামো, সেই কাঠামো ভেঙে দিয়ে তিনি নতুনভাবে গড়তে চেয়েছিলেন গণমুখী প্রশাসন ব্যবস্থা, এবং নির্বাচনে যাতে অর্থ এবং অস্ত্রের জোর না হয় সেদিকে লক্ষ্য রেখেই তিনি একটা পদক্ষেপ নেন। প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার, তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশে 19টা জেলা ছিল, তিনি সেখানে 62টা জেলা, প্রত্যেকটা মহকুমাকে জেলায় রূপান্তর করেন। তিনি গভর্নর সিস্টেম চালু করেন, থানা কাউন্সিল গঠনের মাধ্যমে এই গভর্নর, প্রত্যেকটা জেলা গভর্নরগুলির কাজই ছিল তৃণমূল থেকে ওই এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা এবং সেটা বাস্তবায়ন। ঠিক এইভাবে যখন শুরু করলেন তখনই আঘাত আসলো 15 আগস্ট। নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আর আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র 10 বছর, ঘাতকের দল তাদেরকে ছাড়েনি। আমার মা সারাটা জীবন আমার বাবার পাশে, কোনো দাবি দেওয়া ছিল না। দর্শক, এতক্ষণ আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনছিলাম। দেখছেন সংবাদ সকাল। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4:20 টেক্সাসের হিউস্টন জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ টাইগারদের বহনকারী বিমান। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি হিসেবে টেক্সাসের স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21 মে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে 2 দল। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ও 25 মে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে বুধবার রাত 1:40 এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল।